আমাদের চিকিৎসা ক্ষেত্রে একটি ধন্বন্তরী ওষুধ হচ্ছে অ্যান্টিবায়োটিক। আলেকজান্ডার ফ্লেমিং যখন পেনিসিলিন আবিষ্কার করেন, তার মধ্য দিয়ে তিনি অসংখ্য মানুষকে একটি বার্তা দিলেন যে মানুষ নতুন করে বাঁচার সুযোগ পেল। অসংখ্য ইনফেকশনে মানুষ মারা যেত, ইনফেকশন হলে বাঁচার কোনো সুযোগ ছিল না। পেনিসিলিন এমন একটি ওষুধ আবিষ্কার হলো ফাঙ্গাসের মধ্য থেকে, যেটা ধন্বন্তরী হিসেবে আমরা ব্যবহার করতে শুরু করলাম 1928 সাল থেকে। এবং পেনিসিলিনের পরবর্তী পর্যায়ে বিভিন্ন রকম মানুষের কাছে সহজ হয়ে গেল যে বিভিন্ন অ্যান্টিবায়োটিক তৈরি করার জন্য, অর্থাৎ জীবাণুর বিরুদ্ধে, অর্থাৎ বিশেষ করে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখলো অ্যান্টিবায়োটিক। দুঃখের বিষয় হলো অ্যান্টিবায়োটিক ভালোভাবে ব্যবহার করার পরের বছরই যে শব্দটি আমরা শুনতে পেলাম সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, অর্থাৎ অ্যান্টিবায়োটিক কার্যকর হচ্ছে না। যে রোগে অ্যান্টিবায়োটিকটা আগে কার্যকর হচ্ছিল সেটার কার্যকারিতা নষ্ট হয়ে যাচ্ছে। এখানে যদি আমি বলি তিনটি ব্যাপার, একটা অ্যান্টিবায়োটিক যার বিরুদ্ধে কাজ করবে, অর্থাৎ ব্যাকটেরিয়া, সেটা মানুষের শরীরে যখন বসবাস করে সে মানুষের কিন্তু কোনো ব্যাপার নেই, মানুষের এটা রেজিস্ট্যান্স নয়, মানুষের শরীরে যে ব্যাকটেরিয়া থাকে তার রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। কিন্তু দোষটা হলো মানুষের কতগুলো উদ্ভট আচরণের জন্য ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক কার্যকারিতা হারাচ্ছে। অর্থাৎ এই তিনটি জিনিস যদি আমরা ধরি, অ্যান্টিবায়োটিক, ব্যাকটেরিয়া এবং মানুষ, তিনটাকে আমি একটু একটু করে বলছি। অ্যান্টিবায়োটিক আমাদের যে বার্তা দিয়েছিল সেটাকে আমরা সফলভাবে প্রয়োগ করলাম, অসংখ্য অ্যান্টিবায়োটিক তৈরি হলো। কিন্তু বিগত 30 বছরের ইতিহাস যদি দেখি, আমাদের অ্যান্টিবায়োটিকের আবিষ্কার কিন্তু কমে গিয়েছে। নতুন অ্যান্টিবায়োটিক সেই হারে আসতে পারছে না। পুরনো অ্যান্টিবায়োটিকগুলো বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে, অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে যাচ্ছে। এক সময় যে অ্যান্টিবায়োটিকটি একটি রোগের বিরুদ্ধে, একটি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অত্যন্ত কার্যকর প্রমাণিত ছিল, সে কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়ায় আপনার অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এই প্রশ্ন ওঠার পেছনে কারণ হচ্ছে যে জীবাণুগুলোর ব্যাপার। যে দ্বিতীয় যে ব্যাপারটি থাকে ব্যাকটেরিয়া তাদের চরিত্র পরিবর্তন করে। ব্যাকটেরিয়া এক সময় একটি অ্যান্টিবায়োটিকে ভালনারেবল হয়, তাতে সে আপনার হারিয়ে যেতে পারে, অর্থাৎ মানুষের শরীর থেকে আপনি নিশ্চিহ্ন করতে পারেন। কিন্তু আস্তে আস্তে ব্যাকটেরিয়া তাদের শরীরের যে কাঠামোগত পরিবর্তন করে, এই জেনোমিক সিকোয়েন্সগুলো পরিবর্তনের ফলে তারা অ্যান্টিবায়োটিকের সাথে খাপ খাইয়ে নেয় এবং অ্যান্টিবায়োটিকে তখন আর তাতে কাজ করে না, তারা মারা যায় না। অ্যান্টিবায়োটিকগুলো আমরা জানি যে ব্যাকটেরিয়ার সেলে কাজ করে, কেউ ভেতরে কাজ করে, কোনোটা নিউক্লিয়াসের ভেতরে কাজ করে, অর্থাৎ সেখানে ব্যাকটেরিয়াগুলো বিধ্বংসী হয়ে যাচ্ছে এবং তারা মানুষকে আরো নতুন করে আক্রমণ করছে। উদাহরণস্বরূপ বলি যে একসময় আমাদের কট্রিন দিয়ে, অ্যাম্পিসিলিন দিয়ে বাংলাদেশের মানুষের অসংখ্য রোগের চিকিৎসা করা যেত। কিন্তু এখন আপনি এই আশা করা বৃথা যে এই ওষুধগুলো দিয়ে কোনো কাজ হবে, যার ফলে দেখেন অ্যাম্পিসিলিনের মতো যেটা ওষুধ, প্রথম ওষুধ, সেটা তৈরি করাই কোম্পানিগুলো বন্ধ করে দিয়েছে, অ্যাম্পিসিলিন তৈরি করে না। পেনিসিলিন, যেটা দিয়ে আমরা অসংখ্য মানুষ জীবন বেঁচেছে, সেই পেনিসিলিন আর কোম্পানিগুলো তৈরি করে না। সেরকম ভাবে আমরা দেখি যে ব্যাকটেরিয়ার এই পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন কথা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক রয়েছে, ব্যাকটেরিয়া রয়েছে, থাকবে, তো কি কারণে মানুষের এই আচরণের জন্য এটা হলো? এখানে অনেকগুলো কারণ রয়েছে এবং আপনি দেখেন যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে 70% ক্ষেত্রে এটা আপনার এগ্রিকালচার সাইডে, আপনার ফসলের ক্ষেত্রে দেওয়া হচ্ছে, আপনার পোলট্রিতে দেওয়া হচ্ছে, ফিশারিজে দেওয়া হচ্ছে, এখানে 70% অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে। অত্যন্ত আপনার এটা মানে অন্যায্যভাবে এই ওষুধগুলো ব্যবহার করা হচ্ছে। 2 নম্বর, যে 30% যে মানুষের মধ্যে ব্যবহার করা হচ্ছে, আমরা ডক্টররা দিচ্ছি একটা অংশ, আর একটা হচ্ছে রোগী নিজে নিজে ফার্মেসি থেকে কিনে খাচ্ছে, আর একটা হচ্ছে আনরেজিস্টার্ড কতগুলো মানুষ রয়েছেন যারা ডক্টর বলেন, তারা গ্রাম্য ডাক্তার বলেন, যাই বলেন, তারা কারণে অকারণে অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছেন। 1 দিনের ভাইরাল জ্বর, 3 দিনের ভাইরাল জ্বর, প্রথম দিন থেকে অ্যান্টিবায়োটিক দিয়ে দিল। সামান্য একটু গ্যাস্ট্রোএন্টারাইটিস হয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়ে দিল। এবং এই যে অ্যান্টিবায়োটিক দেয়া শুধু নয়,
কোন অ্যান্টিবায়োটিক দিতে হবে এটার ব্যাপারে কোনো ধারণা নাই বেশিরভাগ ক্ষেত্রে। 2 নম্বর, যে অ্যান্টিবায়োটিকটা কোন ডোজে দিতে হবে সেটাও অনেক সময় দেখা যায় যে আপনার ঠিক মতো দেওয়া হয় না। 3 নম্বর, কতদিন অ্যান্টিবায়োটিক খেতে হবে সেই ব্যাপারটাও নিশ্চিত করা হয় না। রোগী একদিন খেলো কি 2 দিন খেলো, তার ডোজ দরকার হচ্ছে 2 গ্রাম, সেখানে হয়তো বা 1 গ্রাম একবার দিল, যেখানে 2 গ্রাম 4 গ্রাম দরকার। যেমন সেফট্রাক্সনের কথা বলি একজন অ্যাডাল্টের, তো সেখানে আপনার অ্যান্টিবায়োটিক এই কারণে যখন আমি দিচ্ছি ব্যাকটেরিয়া তার যথেষ্ট পরিমাণে সেইখানে তার কাজ করে না অ্যান্টিবায়োটিক, এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়ে, আর ব্যাকটেরিয়া রোগ প্রতিরোধ ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী হয়, অর্থাৎ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গ্রো করে। সেজন্য আজকে আমার আহ্বান হচ্ছে এই 3টি বিষয়, একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, নাম্বার 2 হচ্ছে ব্যাকটেরিয়া, নাম্বার 3 হচ্ছে হিউম্যান বিং। এই 3টার ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের যেহেতু একটা অ্যান্টিবায়োটিক ডেভেলপ করতে বিলিয়নস অফ ডলার লাগে, নতুন অ্যান্টিবায়োটিক হচ্ছে না, অতএব আমাদের অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধ করতে হবে। 2 নম্বর, যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেই ব্যাকটেরিয়াগুলোকে সঠিকভাবে আইডেন্টিফাই করার জন্য আমাদের সমস্ত জায়গায়, সমস্ত হাসপাতালে ব্যাকটেরিয়ার কালচার করার একটি ল্যাবরেটরি থাকতে হবে, এবং সেই কালচারে একটা নিয়মিত সেন্সিটিভিটি টেস্ট করার ব্যবস্থা করতে হবে। 3 নম্বর হচ্ছে মানুষের ক্ষেত্রে যে ডক্টরের, বিশেষ করে একজন এমবিবিএস কমপক্ষে ডক্টর, তিনি নিশ্চিত হয়ে অ্যান্টিবায়োটিক দেবেন, তিনি ডোজটা ঠিক মতো দেবেন, এবং তিনি আপনার কদিন খেতে হবে সেটা লিখবেন। এবং কোনো অবস্থাতেই যে সমস্ত ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই, যেমন ভাইরাসের বিশাল ক্ষেত্র রয়েছে, ভাইরাল ডিজিজ, এখন তো চারিদিকে ভাইরাল ডিজিজ, সেখানে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। তো সেজন্য আমাদের সামনে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অ্যাওয়ারনেস যে উইক হচ্ছে 18 থেকে 24, এই বিষয়ে এসিআই ফার্মাসিউটিক্যালস যে অত্যন্ত চমৎকার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা এই অ্যাওয়ারনেস তৈরি করতে এই কাজটি করছেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আমি মনে করি আমরা যদি সবাই মিলে এগিয়ে আসি, আমাদের দায়বদ্ধতা থেকে, সমাজের প্রতি দায়বদ্ধতা, আমাদের মানুষের প্রতি দায়বদ্ধতা, আমাদের রোগীদের প্রতি দায়বদ্ধতা, আমার পেশার প্রতি দায়বদ্ধতা ইত্যাদি মিলিয়ে আমি মনে করি এসিআই এর পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমি তাদের ধন্যবাদ জানাই, এবং আমরা আশা করি আমাদের এই বক্তব্যের মধ্য দিয়ে মানুষের মধ্যে এবং চিকিৎসকদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সচেতনতা বৃদ্ধি পাবে। সবাইকে ধন্যবাদ।